ফ্রান্স এবং ব্রাজিলের ম্যাচটা হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে, যে জিলেট দিয়ে আপনারা শেভ করেন সেই জিলেট স্টেডিয়ামে। এনিওয়ে, ফানি পার্ট, ফ্রান্স ভার্সেস ব্রাজিল ম্যাচটা কেমন হবে? আমার চ্যানেলে প্রচুর ব্রাজিলের সমর্থক জানতে চাচ্ছেন, জানার মতনই বিষয়, জানাবো, অবশ্যই জানাবো। আমার ধারণাটা শেয়ার করবো, আপনাদেরটাও জানতে চাইবো। কিন্তু তার আগে বলে নিই, এই ম্যাচে কে জিততে পারে, ফ্রান্স নাকি ব্রাজিল? কি হতে পারে ফলাফল? ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাই দেন। যেদিন খেলা হবে ওই দিন আমরা মিলাই দেখব। যদি যদি এমনটা হয় যে যারটা মিলে যাবে, তার জন্য ছোট কোনো পুরস্কার থাকতেও পারে। এনিওয়ে, ফ্রান্স এবং ব্রাজিল 14 বার দেখা হয়েছে, 6 বার ব্রাজিল জিতছে, 5 বার ফ্রান্স জিতছে, 3 বার ড্র হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে নেক টু নেক লড়াই হয়। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, ফ্রেন্ডলিতে ব্রাজিল যতই জিতুক, বিশ্বকাপে গেলে কিন্তু আবার ফ্রান্সের সাথে ব্রাজিল পারে না, খুব রেকর্ড খারাপ। সো এইটা কিন্তু একটা মজার হিস্ট্রি। এখন ফ্রান্স ভার্সেস ব্রাজিলের এই ম্যাচটা যখন আমি বিশ্লেষণ করতেছি, তার আগে যদি আমি একটু বলি, সেই বলাটা হবে হচ্ছে স্কোয়াড ডেপথ কেমন। ভাই যদি খুব বেশি অনেস্টলি বলি, ফ্রান্সের তুলনায় ব্রাজিলের স্কোয়াড ডেপথ খুবই কম। কিন্তু ওই যে বললাম, ব্রাজিলের পার্সোনাল ব্রিলিয়ান্স প্রচুর, পার্সোনাল ব্রিলিয়ান্স দিয়ে ব্রাজিল প্রচুর ম্যাচ বের করে ফেলছে। সে পার্সোনাল ব্রিলিয়ান্স কারা কারা? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, ম্যাথিউস কুনহা, এই টাইপের খেলোয়াড়রা হচ্ছে পার্সোনাল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচ বের করে ফেলে ব্রাজিলের ক্ষেত্রে। কিন্তু ফ্রান্স এটা করে না, দলগতভাবে খেলে, দলগতভাবে জিতে দলগতভাবে হারে। এই জায়গায় সমস্যা। কার্লো আনচেলত্তি কি পার্সোনাল ব্রিলিয়েন্সের উপর নির্ভর করবেন, নাকি দলগতভাবে খেলাবেন, নাকি ফ্রান্স কিভাবে খেলবে সেটা যখন নির্ভর করতেছে, তখন আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, নিরপেক্ষভাবে খেলা হওয়াতে কিছুটা সুবিধা পাচ্ছে ব্রাজিল, কারণ আমেরিকা মহাদেশে ব্রাজিলের সাপোর্ট অনেক বেশি। সো সাপোর্ট কিন্তু এখানে একটা ফ্যাক্ট হয়ই, এবং সবসময়ই হয়, সেটা ফ্রেন্ডলি ম্যাচেও হয়। বাট প্রবলেম ইজ, ব্রাজিলের দুর্বলতা কোথায়, ফ্রান্সের দুর্বলতা কোথায়, সেগুলো যদি একটু হালকা আলাপ করি। ব্রাজিলের দুর্বলতা হচ্ছে যে মিডফিল্ডের ট্রানজিশন খুব বেশি হয় না, এক ক্যাসিমিরোর উপরে ভরসা করতে হয়। সো সে বেশি যখন ডিফেন্সিভ ব্লকে চলে যায়, তখন মিডফিল্ডে ক্রিয়েটিভিটি কমে যাবে। এটা হচ্ছে চরম সমস্যা, এটা হচ্ছে ব্রাজিলের একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে তারা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পায় না, কারণ ফ্রান্সের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন খুব হাই লাইন ওরা থাকে। 3 নম্বর যেটা, উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা পার্সোনাল ব্রিলিয়ান্স দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু তাদের উইং অ্যাটাককে ঠেকানোর মতন প্রচুর ব্যাকলাইন ডিফেন্স তৈরি করে রাখে ফ্রান্স। সো ওই ক্ষেত্রে আমার মনে হয় ফ্রান্স ব্রাজিলের উইং অ্যাটাককে ঠেকাই ফেলবে, এটা আমার কাছে মনে হয়। মানে এটা একটা দুর্বলতাই মনে হচ্ছে। কিন্তু ফ্রান্সের দুর্বলতা কি নাই? অবশ্যই আছে। ফ্রান্সের দুর্বলতা আমার কাছে মনে হয় কিলিয়ান এমবাপ্পের কাউন্টার অ্যাটাকটা ঠেকাইতে হবে। কিলিয়ান এমবাপ্পে যদি একটু স্পেস পাওয়া যায়, হ্যাঁ, হাফ ব্লক থেকে যদি একটু স্পেস পাওয়া যায়, একদম বিভৎস রকমের কাউন্টার অ্যাটাক দিবে, ঠেকানোর মতন ক্ষমতা ব্রাজিলের নাই। এইটাকে ঠেকাইতে হবে, এই দুর্বলতাটাকে আটকাইতে হবে। তারপরে হচ্ছে যে চুয়ামেনি ভার্সাস কাসিমিরো, বা যদি বলেন মানে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড, এই ব্যাটেলটা হবে খুব দুর্দান্ত। মানে এই জায়গাটায় ফ্রান্স কিছুটা আগে থাকবে, কিছুটা আগে থাকবে। কারণ আমি মিডফিল্ডের যেই সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের যে পজিশনটা, ওই পজিশনে ফ্রান্স বেশ পরিপক্ক, এবং তারা অনেকগুলো বিশ্বকাপ বা ম্যাচ ট্যাচ খেলছে একসাথে। সো তারা এটা খুব ভালোভাবে কভার আপ করতেছে। আর উইংয়ের কথা যখন আসছিল, তখন আমি একটা জিনিস বলি, ওলিসে, বায়ার্ন মিউনিখে খেলা ফ্রান্সের খেলোয়াড়, ওলিসের বর্তমান যে ফর্ম, ভাই, ভিনিসিয়াস জুনিয়র এই বর্তমান ফর্মের কাছে ভিনিসিয়াস জুনিয়র কিছু না। ওলিসের বর্তমান যে ফর্ম, ওলিসে যদি কাউন্টার অ্যাটাক দেয় বা ওলিসে যদি উইং থেকে অ্যাটাক শুরু করে, তাহলে কিন্তু ভাই ব্রাজিলের জন্য খুবই টাফ হয়ে যাবে। কারণ ব্রাজিলের ফুল ব্যাকটা এখনও রিদমে নাই, এখনও রিদমে থাকে না, এবং মাঝখানে ওরা ট্রানজিশন ভুলে যায় এবং হাল ছেড়ে দেয়। ওলিস থেকে ঠেকানোটা ব্রাজিলের জন্য একটু টাফ হয়ে যাবে আমার কাছে মনে হয়। দুজনের শক্তিমত্তা দুর্বলতা আছে, কিন্তু ওভারঅল ম্যাচের সিনারিওটা যদি আমরা একটা বোঝার চেষ্টা করি, এই ম্যাচটাকে শুধু একটা প্রস্তুতি ম্যাচ আমার কাছে মনে হয় না। কার্লো আনচেলত্তি অন্তত বিশ্বকাপের আগে এই ম্যাচটাকে প্রস্তুতি হিসেবে দেখবেন না। মানে এই ম্যাচে তিনি এটাই চেষ্টা করবেন সেরা খেলোয়াড় নামাইতে, সেরা খেলোয়াড়টাকে তুলতে এবং সেরা খেলোয়াড়কে দিয়ে কম্বিনেশন করাইতে। তো ওই জায়গাটা স্কোয়াডটা আমার কাছে ভালো মনে হয়েছে। স্কোয়াড নিয়ে আমি কোনো করবো না, ওভারঅল ঠিকই আছে, যেরকম পসিবল যেরকম স্কোয়াড হওয়ার কথা ছিল সেরকমই ছিল। নেইমার নাই, নেইমার থাকবেন এটা সবাই জানে।
সো কার্লো আনচেলত্তি সম্ভবত একটা ভালো স্কোয়াড নামাবে। আর ওদিকে দেশচাপ একই দল নিয়ে অনেক বছর আছে, সে ভালো কিছু করবে। বাট ওই যে বললাম, ফ্রান্সের ইঞ্জুরি একটু সমস্যা আছে, ব্রাজিলের একটু ইঞ্জুরি সমস্যা আছে, সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে স্কোয়াড ডেপথে ফ্রান্স একটু আগায়। দেখেন, ব্রাজিল যাদেরকে সাব করাবে তারা মোটামুটি সাব, আর ফ্রান্স যাদেরকে সাব করাবে তারা ডেঞ্জারাস সাব। সো ওই জায়গাটা থেকে আমি বলবো দিস ম্যাচ শুড বি মানে ভেরি ক্রুশিয়াল ইন ভেরি ট্যাকটিক্যাল ব্যাটল হবে হচ্ছে আপনার মিডফিল্ডে। উইংয়ে কে কাকে আটকাইতে পারতেছে এটা ব্যাটলটা হবে, আর কিলিয়ান এমবাপ্পের কাউন্টার অ্যাটাকটাকে তারা ঠেকাইতে পারতেছে কিনা। কারণ ফ্রান্স হাই প্রেস করে খেলবে না প্রথমত, আমার কাছে যেটা মনে হয় ফ্রান্স খুব বেশি হাই প্রেস করে খেলবে না। ফ্রান্স প্রথমে বলটা একটু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে, তারপরে সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। আর ব্রাজিল পজিশন ধরে রাখবে, খেলবে, কিন্তু উইং দিয়ে অ্যাটাক করতে গিয়ে মাঝখানে আসলে স্পেস ক্রিয়েট হয়ে যাবে কিনা বা ব্যাকলাইনে সেই শর্টেজটা হবে কিনা সেটা আমার মনে হয় একটু দেখার বিষয় হবে। বাট ওভারঅল ম্যাচটাকে যদি বলি, আমার কাছে মনে হয় ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচটা আমরা যারা ফুটবল প্রেমী, এই ম্যাচটা যারা দেখবো, আমার কাছে মনে হয় অন্তত আপনার চোখে সৌন্দর্য পাবেন, মানে একটা বিশ্বকাপ ভাইব পাবেন। কারণ বিশ্বকাপের আগের ম্যাচ, নিজেদেরকে প্রস্তুত করার ম্যাচ, নিজেদেরকে ঠিক করার ম্যাচ। সো ওই জায়গাটা থেকে ভাবলে আমরা বলবো এই ম্যাচটা একটু খুবই মিডফিল্ড ব্যাটেল, তারপর উইং ব্যাটেল, তারপর হচ্ছে যে 1 vs 1 ভিনিসিয়াস জুনিয়রকে ঠেকানো কতটা সহজ হবে বা কতটা কঠিন হবে, এইগুলো দেখার মতন বিষয় আছে। আর যেহেতু যেগুলো বললাম, ইতিহাস যেগুলো বললাম, সেগুলো কিন্তু সত্যি কথা, এগুলো কাজে দেয়, মানে যখন মাঠে নেমে যায় তখন কাজে দেয়। আর ফ্রান্সের সাথে এই ম্যাচটা আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি নিজেকে বুঝে নেওয়ার ম্যাচ, ব্রাজিল টিমটাকে বুঝে নেওয়ার ম্যাচ। এই ম্যাচের পরে তিনি অনেক পরিবর্তন করবেন, এটুকু আপনারা লিখে রাখেন। ফ্রান্সের ম্যাচের পরে তিনি অনেক বেশি পরিবর্তন করবেন। তবে লাস্ট যে কথাটা বলে শেষ করবো, ব্রাজিলের যেই খেলোয়াড়টাকে কার্লো আনচেলত্তি ডাকছেন রাশিয়ান লিগ খেলে, গেরেরা অথবা মানে আমি নামটা মনে করতে পারতেছি না, ওই খেলোয়াড়টাকে আমার কাছে দুর্দান্ত মনে হয়। ওই খেলোয়াড়টাকে একটু সুযোগ কি কার্লো আনচেলত্তি দেবেন কিনা, আপনাদের কি মনে হয় সুযোগ দেবেন কিনা? যদি দেন, আমার কাছে মনে হয় এই লোকটা ভালো কিছু করে দেখাতে পারবে। সো এই যদি অবস্থা হয়, তো আপনাদের সেক্ষেত্রে আমি বলবো ম্যাচটা দেখার জন্য আমন্ত্রণ, এবং কে জিততে পারে, কার জেতার সম্ভাবনা বেশি, সেটা নিয়ে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।